গিন্নি, আকাশের যা অবস্থা তা দেখে মনে হচ্ছে এবারে অনেক টাকা লস হয়ে যাবে। টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলছে, তার উপর আজকে আবার এত বাড়াবাড়ি। হ্যাঁ গো, আজকে যেন বড্ড বেশি ঝড় দিচ্ছে। এবার সবকিছু উপরওয়ালার ইচ্ছে। উপরওয়ালা যদি আমাদের লাভবান করতে চায় তাহলে দেখবে ফসলের কিচ্ছু হয়নি। এত তীব্র ঝড়ে ফসলগুলো সব শুয়ে পড়বে, সব নষ্ট হয়ে যাবে গো গিন্নি, সব নষ্ট হয়ে যাবে। হায় রে, ওই দেখো, ওইদিকে চালটা আবার গাছের ডালে পড়ে ভেঙে যাচ্ছে। তাড়াতাড়ি এদিকে এসো, গামলায় পানি ভরতে হবে, না হলে সারা ঘর ভেসে যাবে। উফ, একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। এসব কিভাবে সামলাবো জানি না। এই চালটা মেরামত করতে কত টাকা খরচ। তুমি চিন্তা করো না গো, আমাদের কাছে তো জমানো টাকা আছে, ওটা দিয়ে আমরা চালটাকে মেরামত করে নেব। ওই কটা টাকা দিয়ে শুধু চালটাই মেরামত হবে, আবার যে এত টাকা লোকসান হলো, ওইগুলো তো কিছুই করা যাবে না। খাবো কি, পরবো কি? তুমি এখন অত চিন্তা করো না, বেশি চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ করবে। উপরওয়ালা ঠিক একটা রাস্তা বের করে দেবে। চিন্তা কি আর শুধু শুধু করি গো গিন্নি? এসবের পরেও বলছো চিন্তা হবে না? আরে বলছি, আমাদের আগের ছাতাটা তো ভেঙে গেছে, কাল গিয়ে একটা ছাতা কিনে আনবে। এই বর্ষায় ছাতার অনেক প্রয়োজন। আহ, হাতে একটাও টাকা নেই, তার উপর খরচ বেরিয়ে চলেছে। কি হবে জানি না। আজ আমি নিয়ে আসবো। হরিহর, কালকে এত ঝড় বৃষ্টির পর গ্রামের অবস্থা কেমন? কি আর বলবো কর্তাবাবু, আসবার পথে দেখলাম যতগুলো জমিতে ভালোভাবে ধান হয়েছিল সব ধান নষ্ট হয়ে গেছে। একটা জমিতে ধানও ভালো নেই, অনেক বড় ক্ষতি হয়ে গেছে চাষিদের। শুধু চাষিদের ক্ষতি হয়নি, আমাদের গোটা গ্রামের ক্ষতি হয়েছে। চাষিরা যদি আমাকে ঠিক সময়ে কর জমা না দেয় তাহলে গ্রাম চালাবো কিভাবে? কিন্তু এই অবস্থায় ওদের থেকে কর চাই বা কিভাবে? এবারে বর্ষাটা আমাদের গ্রামের জন্য একদম বাজে প্রমাণিত হলো। খবরের কাগজে আবহাওয়ার পূর্বাভাস থেকে ভেবেছিলাম এবারে আমাদের চাষিদের আর কোনো চিন্তা থাকলো না, কিন্তু হঠাৎ কেমন আবহাওয়া বদলে গেল। আবহাওয়ার কথা কেউ বলতে পারে না গো। হ্যাঁ, একটা পূর্বাভাস পাওয়া যায়, তবে সেটাও সব সময় সঠিক হয় না। কর্তাবাবু, এখন এসব ভাববার সময় নয়, এখন ভাবতে হবে আমাদের কি করা উচিত। কারণ চাষিরা ভেঙে পড়বে, ওরা হয়তো আপনার কাছেই সাহায্য চাইতে আসবে। আমি চাষিদের কি সাহায্য করব বলো তো? গ্রামের মোড়ল হতে পারি, তবে তবে আমার কাছে তো টাকার গাছ বসানো নেই। অত চাষিদের কিভাবে আমি টাকা দেব? মোড়ল মশাই, আমি মানছি আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, কিন্তু এবারের মতো করটা তো মাফ করে দিতে পারেন, তাহলে চাষি ভাইদের খুব সুবিধে হয়। হরিহর, এটা আমাকে বলতে হবে না। আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম এবারে কর নেব না। দেখ, এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম গন্ধই নেই। আমার একটাই ভয়, এবারে যেন বন্যা না হয়ে যায়। বন্যা হলে আরো ক্ষয়ক্ষতি হবে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো মুখের কথা নয়। এখন অলক্ষণে কথা বলিস না ভাই, একদম বলবি না এসব কথা, ঠিক আছে? কি হলো গো, তুমি বৃষ্টির দিকে তাকিয়ে নিজের মনে মনে হাসছো কেন? এই নাও তোমার চা। আরে হাসবার কারণ আছে গো গিন্নি, মাথায় একটা জবরদস্ত বুদ্ধি এসেছে, না হেসে পারি না। তা তুমি নিজেই হাসবে নাকি আমাকেও বুদ্ধিটা একটু বলবে? হ্যাঁ, কেন বলবো না, নিশ্চয়ই বলবো। এবারে বর্ষায় আমি লাভবান হয়ে যাব। রোজের তো বৃষ্টি হচ্ছে, ছাতা বিক্রি করব আর লাভবান হব। তা তুমি তো নিজেই ছাতা বিক্রি করো, তাহলে এতদিন লাভবান হলে না, আর এবার বর্ষায় কিভাবে লাভবান হবে? আগে তো গ্রামে আরো দুটো দোকান ছিল, কিন্তু এসব দোকান যে এখন উঠে গেছে। এখন গ্রামে শুধু আমার দোকান, এবার আমি ছাতা দ্বিগুণ দামে বিক্রি করব। দ্বিগুর নামে বিক্রি করলে কেউ কিনবে? সত্যি তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই। বুদ্ধি আমার নেই, সবাই কিনবে, কারণ ছাতা হচ্ছে বর্ষাকালে সকলের দরকার। আর আমি যত দামি করি না কেন কিনতে তারা বাধ্য। একটা ছাতার জন্য কেউ তো শহরে যাবে না।
হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি ছাতার দাম শহরে আর কত হতে পারে, কিন্তু একটা ছাতা কিনতে কে শহরে যাবে? এই তাহলে সত্যি আমরা লাভবান হব গো। হ্যাঁ গো হ্যাঁ, ওই জন্যই তো আমি হাসছি। আরে এখন তো রোজের বৃষ্টি লেগেই আছে, বর্ষাকালে তো এটাই মজা। আরে ছাতা ছাড়া চলা যায় না, আমি মানুষের সমস্যার ফায়দা ওঠাবো। বুঝলাম এবার সকাল সকাল তোমার মনে কেন এত আনন্দ। আচ্ছা গিন্নি, আমি উঠলাম, যাই দোকানটা গিয়ে খুলি, মানুষজনদের আবার চমক দিতে হবে তো। ওপরওয়ালা, তুমি এইভাবে তিলে তিলে মরবার থেকে আমাকে একেবারেই তুলে নাও না। প্রত্যেকবার কেন এত লোকসান করাও? আমরা তো সৎভাবে কাজ করি, এত খাটাখাটনি করি। আরে ওই নরেন, নিজের মনে কি সব বকছিস? আরে দেখে আয়, কাদায় পা পিছলে পড়ে যাস না আবার। পড়ে গিয়ে আর কি হবে? একেবারে মরে গেলে ভালো হয়। এই প্রত্যেকবারই লোকসান আর ভালো লাগে না। এত কষ্ট করে ফসল উৎপাদন করব, তার উপর আবার যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো তো? সেটা কি শুধু তোর সাথে হয়েছে? আরে আমারও তো এই একই অবস্থা, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমাদের এইভাবে জীবনযাপন করতে হবে। কি হবে মন খারাপ করে, কি হবে দুঃখ করে? তার থেকে জীবনটা যতদিন আছে হাসি খুশি ভাবে কাটিয়ে দিলেই ভালো হয়। এই তুই এতটা স্বাভাবিক থাকিস কি করে বলতো? আমি তো পারি না। আর তোর আবার বিয়েও হয়ে গেছে, আমি তো বিয়েও করিনি, তাতে তুই এত চিন্তামুক্ত কি করে রে? এটাই তোর ভুল ধারণা। বিয়ে না করলে যে চিন্তামুক্ত থাকা যায় সেটা কি করে জানলি? আসলে আমার স্ত্রী আমাকে সব সময় সাহায্য করে, সব দিক থেকে। কি বলবো, কালকে ঝড়ে একটা বড় গাছের ডাল এসে আমার চালে পড়ে, চাল ভেঙে পানি ঢুকতে শুরু করে। তখনও আমার স্ত্রী আমাকে আশ্বাস দেয়। ভাগ্য করে একটা বউ পেয়েছিস বলতে হবে। হ্যাঁ, আচ্ছা তুই কোথায় যাচ্ছিলিস? যা, আমি একবার বাজারে যাব, একটা ছাতা কিনতে হবে। ছাতাটা একেবারে নষ্ট হয়ে গেছে। আবার পরে কথা হবে, আর চিন্তা ভাবনা কিছু করিস না, ওপরওয়ালা আছে, সব দেখে নেবে। তোর এই স্বাভাবিক কথা দেখি আমি মনের ক্ষমতা পেয়ে গেলাম রে। ঠিক আছে ঠিক আছে, যা রে যা। আসুন আসুন, বর্ষাকালে ভালো ভালো ছাতা নিয়ে যান, এমন ছাতা কোথাও পাবেন না। আচ্ছা রফিক, আমাকে একটা ছাতা দে তো, ভালো ছাতা দিবি কিন্তু, যেন অনেক দিন চলে। আমার দোকানের সব ছাতাই ভালো, একটাও খারাপ ছাতা দেখাতে পারবে না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে ছাতা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেখা, আমার আবার বাড়িতে কাজ আছে। এই যে গোপাল দাদা ছাতা, এই ছাতা নিয়ে যান, খুব ভালো ছাতা। এবছরে অনেক বিক্রি, আগের বছরে এই ছাতা অনেক বিক্রি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এই ছাতাটাই তাহলে নিলাম। এটার জন্য কত টাকা দিতে হবে? ঠিকঠাক করে দাম বলবি কিন্তু। কি যে বলো না, তোমার থেকে কি আর বেশি নিতে পারি? এই ছাতাটার দাম মাত্র 200 টাকা। তুই কি আর কি পেয়েছিস নাকি? এই ছাতাটার দাম কমসে কম 50 থেকে 70 টাকা হবে, তুই আমাকে বলছিস 200 টাকা? গ্রামে একটা ছাতার দোকান বলে যা ইচ্ছা তাই নাকি? দেখো, এটা আমার দোকান, ছাতাটাও আমার। আমি ক টাকায় বিক্রি করব সেটা আমার ইচ্ছা। তোমাকে কিনতে হলে কেনো, না কিনতে হলে পেরিয়ে যাও। পকেটে 2 পয়সা নেই আবার ফুটানি মারতে এসেছে যত সব। রেখে দে তোর ছাতা, এই ছাতা আমি নেবো না। মানুষের সমস্যায় ভরপুর ফায়দা উঠাচ্ছিস, হ্যাঁ? দরকার নেই। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, কিন্তু হবে না। পকেটে টাকা নেই একটা, আবার ফুটানি মারছে। 50 টাকায় যেখানে ছাতা দেখেছি সেখানে যা, কিনে যা, যত সব। আমার দোকানে এসো না, উল্টো পাল্টা ফালতু লোক ধান্দার সময় মাত্রা গরম করে দেয়, যত সব। তোর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। মানুষজনের থেকে এত এত টাকা নেওয়া তোর বের করছি, দাঁড়া। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি আসতে পারি? হ্যাঁ গোপাল, আয় আয়, বল কি হয়েছে বল। নিশ্চয়ই চাষবাসের ক্ষতি হয়েছে, সেসব নিয়ে কথা বলবি। চাষবাসের তো অনেক ক্ষতি হয়েছে, সেটা শুধু আমার একার নয়, সব চাষিদেরও হয়েছে। তাই সেসব নিয়ে আমার কোনো সাহায্য চাইছে না আর, কারণ আমি জানি আপনি সবাইকে সাহায্য করতে পারবেন না। তাহলে বল কি হয়েছে? মোড়ল মশাই, আমাদের গ্রামে ছাতা বিক্রেতা ওই রফিক যা ইচ্ছে তাই করছে, গরিব মানুষদের লুটে খাচ্ছে। যে ছাতার দাম 50 টাকা, সেই ছাতাটার দাম নিচ্ছে 200 টাকা। সে কি, এত টাকার তফাৎ?
জি মোড়ল মশাই, ওই জন্যই তো আপনার কাছে এলাম। এই বর্ষাকালে ছাতা কেনবার প্রয়োজন হয়, কিন্তু অত টাকার দাম করলে তো আমাদের গরিব মানুষেরা কিনবে কি করে? আমি কিনতে গেছিলাম কিন্তু না কিনে চলে এলাম অত দাম শুনে। কিন্তু এসবে আমি কি বলবো ওকে? ওটা তোর নিজের ব্যবসা, ও যেটা বুঝবে সেটা করবে। আর এখানে তো আমার কিছু বলবার নেই, আমার বলবার অধিকারও নেই। তাহলে কি আমাদের এরপর ছাতা কিনে না খেতে পেয়ে মরতে হবে? আমাদের মতো গরিব মানুষের কথা কেউ ভাবে না। আহা, তুই মন খারাপ করিস না। এ বিষয়ে আমি কি বলবো বল? আমি কিছু বলতে গেলে ও তো আমাকে এই কথাগুলোই বলবে। আমার ব্যবসা আমি বুঝবো, আপনি কেন আমাকে বাধা দেবেন? এই ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরে গেছি, আপনি কিছু করবেন না। ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। অনেক আশা নিয়ে এসেছিলাম মোড়ল মশাই, কি আর করবো, আমাদের মতো গরিব মানুষের ভাগ্যটাই খারাপ হয়। আচ্ছা, চললাম মোড়ল মশাই। গিন্নি, আমি বাড়ি চলে এসেছি। বলছি আজকে দুপুরে আমি খাবো না, আমার খিদে নেই। তুমি খেয়ে ঘরে চলে এসো, আমি ঘরে যাচ্ছি। আরে আরে দাঁড়াও বলছি, তোমার মুখটা ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? কি হয়েছে গো? যাই হয়ে থাকুক, খাবার ওপর কেন রাগ দেখাবে? কি আর বলবো গিন্নি, আমাদের মতো গরিব মানুষের পাশে কেউ নেই। ছাতা কিনতে গেছিলাম, ছাতার আগুন দাম। সব কিছু বলতে মোড়ল মশাইয়ের কাছে গেলাম, মোড়ল মশাইও বলে দিল কিছু করতে পারবেন না। আচ্ছা, আমি সব মানলাম, কিন্তু তুমি খাবে না কেন? খাবার ওপর কোনোদিন রাগ দেখাবে না। আমি আছি তো তোমার সাথে, চিন্তা কিসের? ওই রফিক মানুষের সমস্যার ফায়দা তুলছে। 50 টাকার ছাতা 200 টাকায় বিক্রি করছে। আমাদের মতো সাধারণ মানুষেরা কিনবে কি করে বলো তো? আচ্ছা, ও ওর মতো ব্যবসা করুক না। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমিও ব্যবসা করবে। আমি আর ব্যবসা? এমনি আমার কাছে টাকা পয়সা নেই, ব্যবসা করব কি করে? তুমি তো কচু পাতা দিয়ে অনেক কিছু বানাতে পারো, তাহলে কচু পাতার ছাতা বানিয়ে বিক্রি করো না। জঙ্গল থেকে কচু পাতা তুলে এনে ছাতা বানিয়ে অল্প টাকায় বিক্রি করো, যাতে গরিব মানুষ কিনতে পারে। ভালো একটা বুদ্ধি দিয়েছো তো, তাহলে আমি এটাই করব। একদিক থেকে আমাদের লাভও হবে, আবার অন্য দিক থেকে গরিব মানুষদের উপকার হবে। আমি তোমাকে তখন থেকে বলছি চিন্তা করো না, চিন্তা করো না। আমার একটা কথা শুনলে হয়। এত কিছু ঘটবার পর চিন্তা হবে না বলো? যাই হোক, তোমার জন্য আমাদের জীবনটা বদলে যাবে, আর ওই রফিক একটা উচিত শিক্ষা পাবে। ঠিক আছে, এবার খেয়ে নাও, অনেক কথা হয়েছে। এই রফিক, তাড়াতাড়ি একটা ছাতা দিয়ে দে। আরে দাদা, তুমি তো ভিজে গেছো। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ছাতা দিচ্ছি। হ্যাঁ রে, হাতে আসবার পথে এমন হাওয়া দিল ছাতাটা উড়ে ভেঙে গেল, তাই জন্য এই নতুন ছাতা কিনতে হচ্ছে। তা কত টাকা দাম রে তোর এই ছাতার? ছাতার দাম 200 টাকা। 1 নম্বর কোয়ালিটির ছাতা, এরকম ছাতা কেউ দিতে পারবে না। কি বলছিস তুই? একটা ছাতার দাম তো 50 থেকে 70 টাকা হয়, তুই 200 টাকায় বিক্রি করছিস কেন? দেখো দাদা, আমার কাছে কিন্তু 200 টাকা দিয়েই কিনতে হবে, না হলে তুমি অন্য কারোর কাছে কিনে নাও। তেরিকা, গরিব মানুষ পেয়ে সব জায়গাতেই অপমান। কিনবো না আমি ছাতা, রেখে দে তোর। কেনার সামর্থ্য না থাকলে যা হয়, গরিব সব। ঠিক আছে, আমরা গরিব মেনে নিলাম, তবে তুই যে সবার সমস্যার ফায়দাটা নিচ্ছিস, খুব একটা উন্নতি করতে পারবি বলে মনে হয় না। ওপরওয়ালা আছেন, উনি বিচার করবেন। দেখো নরেন দাদা, আমি তোমার সাথে অনেক ভালোভাবে কথা বলছি, তুমিও আমার সাথে ভালো করে কথা বলো। একদম আমাকে মেজাজ দেখাতে আসবেন, আমার মাথা গরম হয়ে আছে। আমাকে অপমান করে আবার ভালো ভালো কথা বলতে বলছিস? হ্যাঁ, আরে যারে যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। পারলে আমার একটা ছাতা কিনে দেখা। তোর মতো ঠকবাজ লোকের দোকান থেকে আমি কিছুই কিনতে চাই না। নিয়ে যান, নিয়ে যান, খুব অল্প দামে নিয়ে যান কচু পাতার ছাতা। হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তবে আপনি এই ছাতা রোজ কিনলেও আপনার পকেট খালি হবে না। নিয়ে যান। আরে গোপাল, তুই আবার এসব কবে থেকে শুরু করলি? বলছি ছাতাগুলো ভালো হবে তো? কত দাম? একটা ছাতা 2 দিন চলবে, মাত্র 50 পয়সা দাম। হ্যাঁ, তুই যদি এই ছাতা রোজের কিনিস তাহলেও তোর পকেটে খুব একটা টান পড়বে না, বুঝলি? বেশ ভালো বুদ্ধিটা বার করেছিস তো। ছাতাগুলো বেশ হয়েছে, কি সুন্দর সবুজ রঙের।
এরকম ছাতা যদি এবার সবাই ব্যবহার করতে শুরু করে তাহলে আমাদের দেশে বিদেশে এত দূষণ হবে না। এমনি ছাতা তৈরি করতে কত দূষণ, সবকিছুই প্রাকৃতিকভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ছাতা নিচ্ছি, টাকা আমি পরে দিয়ে দেব। তোর দোকানের সামনে অনেক ভিড় জমেছে, তাহলে ভালো করে ব্যবসাটাই কর। হ্যাঁ, সবই ওপরওয়ালার ইচ্ছা, উনি যদি চান তাহলে ঠিকই হবে, না হলে কিছুই হবে না। আর এই রফিকের এই দামে বিক্রি হবে না। এবার এই রফিক বুঝবে কত ধানে কত চাল। ঠিক আছে ভাই, তুই ব্যবসা কর, ধান্দার সময় বেশি বকাবো না। তোর সাথে বিকেলবেলায় আড্ডা দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন আয়। হায় হায়, কি আবার কি সব দিন এলো! কচু পাতার ছাতা এত কম দামে, তাহলে তো আমার দোকান চলবেই না। 50 পয়সার ছাতা! এবার আর আমার দোকানে কোনো খরিদ্দার আসবে না। গোপাল দাদার দোকানের সামনে কত ভিড়, এবার মনে হচ্ছে আমার দুর্দিন এলো বলে। ওপরওয়ালা আমাকে রক্ষা করো না গো। কি গো, আজকে ব্যবসা কেমন হলো? কচু পাতার ছাতা কেউ কিনেছে? কিনবে না আবার? গোটা গ্রাম আজকে আমার কচু পাতা ছাতা কিনেছে। আজকে অনেক টাকার ব্যবসা হয়েছে। ভাগ্যিস তুমি বুদ্ধিটা দিয়েছিলে। দেখছো তো, তুমি কি শুধু শুধুই চিন্তা করছিলে? মানুষের বুদ্ধি আর হাতের কারুকার্য থাকলে কি না হয়। কি রে, কি করছিস? তোর সাথে একটু দরকারি কথাবার্তা ছিল। আরে নরেন, আয় আয় ভেতরে আয়, বল কি বলবি। বলছি, তুই তো নতুন ব্যবসা শুরু করেছিস, দেখলাম ভালোই ব্যবসা চলছে। বলছি, আমাকে তোর সাথে কাজে নিবি? মানে জানিস তো, আমারও চাষে অনেক ক্ষতি হয়েছে, তাহলে তোর সাথে কাজ করে দুটো পয়সা রোজগার করতে পারতাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই, বরং অনেক বেচা কেনা হচ্ছে, একজন হলে ভালোই হতো। তুই থাকবি বলছিস, তাহলে তো ভালো কথা। তাহলে এবার দুই বন্ধুতে ভালো করে ব্যবসা করো, ব্যবসায় আরো লাভ হবে। আজকে তুই যখন ছাতাগুলো নিয়ে গেলি তখন রফিকের মুখটা দেখেছিলিস? বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছিল। ভেবেছিল গরিব মানুষের থেকে সব টাকা এই সুযোগে বের করে নেবে, সেগুড়ে বালি। হ্যাঁ, ওই রফিক আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। ও খারাপ ব্যবহার করেছিল বলেই হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি। এখন ওসব কথা ছাড়ো না, ব্যবসার সময় ব্যবসা করবে। এখন সবাই মিলে বসে একটু আড্ডা দিই, কতদিন জমিয়ে আড্ডা হয়নি। বৌদি, আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। আমি কথাটা বলবো বলি এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কোনো একদিন আড্ডা হবে। আমি এবারে বরবাদ হয়ে গেলাম গিন্নি, এবার আমাদের কি হবে? কি গো, কি হয়েছে? তুমি এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আগে আমায় বলো। আমি ভেবেছিলাম এই বর্ষার সময় সমস্ত লোকের সমস্যার ফায়দা উঠিয়ে বেশ মোটা টাকা লাভ করব, কিন্তু এই গোপাল দাদা কচু পাতার ছাতা তৈরি করে মাত্র 50 পয়সায় বিক্রি করেছে। তার জন্য আমার দোকানে একটি কাস্টমার আসছে না। কি হবে, কি করে হবে আমি জানি না। তাহলে তুমি ছাতার দাম আর একটু কমিয়ে দাও, ঠিক কাস্টমার আসবে। আসবে না গো, আসবে না। 50 পয়সার কচু পাতা ছাতা সকলে কিনবে। এখন সবাই নিজের ভালোটা বুঝতে শিখেছে। আমার ব্যবসা বেটে যাবে গো গিন্নি, আমি কি করবো? তোমাকে নিয়ে কোথায় যাবো গিন্নি? আরে তুমি এত কান্নাকাটি করো না, তোমার শরীর খারাপ করে জানো তো। অত চিন্তা করো না, একটা উপায় ঠিক বের হবে। আরে কি হলো গো তোমার? হঠাৎ করে এমন পড়ে গেলে কেন? ওঠো গো, ওই তো গ্লাসে পানি আছে, পানি ঝাপটা দিয়ে ওনার মুখে, নিশ্চয়ই চোখ খুলবে। এই তো তুমি উঠেছো, তুমি ঠিক আছো তো? একদম বেশি চিন্তা করবে না, তোমার কিছু হয়ে গেলে আমি কি করব বলো তো? আমি কালকে সকালেই একবার মোড়ল মশাইয়ের সাথে গিয়ে কথা বলবো। উনি যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন। এইভাবে চলতে থাকলে চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাব। অনেকক্ষণই কথা বলবে না, এখন তুমি ঠিক আছো তো? চলো ঘুমিয়ে পড়ো, আর স্বপ্নে ভেবো না। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি রফিক, আপনার সাথে একটু দরকার ছিল মোড়ল মশাই। রফিক বল, এই সাত সকালে বৃষ্টির মধ্যে আমার কাছে ছুটে এসেছিস কেন?
মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। আমি সবার সমস্যার ফায়দা উঠিয়ে অনেক বেশি টাকায় ছাতা বিক্রি করেছিলাম। আমি আর এমন করব না মোড়ল মশাই। এই গোপাল দাদা কচু পাতা তৈরি ছাতা বিক্রি করছে 50 পয়সায়। আপনি দয়া করে এরকম গোপাল দাদাকে আটকান না, না হলে আমি না খেতে পারি। এটা ওর ব্যবসা, এখানে আমি কিছু বলতে পারি না। তোর ব্যবসায় তো আমি কোনোদিন কিছু বলতে যাইনি, তাহলে ওর ব্যবসাকে বলতে যাব কেন? মোড়ল মশাই, আমার সাথে এমন করবেন না। দয়া করে একবার গোপাল দাদার সাথে কথা বলুন মোড়ল মশাই। এরকম ভাবে ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি যে না খেতে পেয়ে মরে যাব মোড়ল মশাই। আরে আরে কি করছো কি? আরে পা ধরছো কেন? আরে, আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো, আমি যাব, যে কথা বলবো, তারপর বাকিটা ওর সিদ্ধান্ত। ওর উপর আমি জোর দিতে পারি না। আপনি আমার কিছু একটা ব্যবস্থা করে দিন। বাড়িতে আমার বউ আছে, আপনি এক্ষুনি চলুন। কি হয়েছে মোড়ল মশাই, হঠাৎ আমার বাড়িতে ছুটে এলেন? ওই রফিকের জন্য এসেছি বুঝলি। তুই ব্যবসা করছিস বলে ওর ব্যবসা নাকি বন্ধ হতে বসেছে, তাই তোর সাথে কথা বলতে এসেছি। ও, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে আগেই বলে রাখি মোড়ল মশাই, আমি আমার এই ব্যবসা বন্ধ করব না। তারপর আপনি কি করবেন বলুন? গোপাল দাদা, তুমি এমন ছাতার দোকান খোলো, দুজনে একদমে বিক্রি করব। কচু পাতা ছাতা 50 পয়সায় বিক্রি করছো, দোকান উঠে যাবে তো আবার এরকম করলে। তোর একজনের সমস্যার জন্য গোটা গ্রামের সমস্যা করতে চাই না। আমি গরিব মানুষদের উপকার করছি মোড়ল মশাই, এখানে তো আপনার কিছু বলবার কথা নয়। দেখ গোপাল, আমি শুধুমাত্র রফিকের সাথে এসেছি, ওর কথায় একমত আমি নই। যে গরিব মানুষদের সমস্যায় পাশে থাকে না, তাকে আমি মানুষ বলে মনে করি না। এখন তোর নিজের সমস্যা হচ্ছে বলে খুব পায়ে ধরছিস, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের সমস্যা তো তোরা বুঝবি না। আমাকে মাফ করে দাও গোপাল দাদা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। কিছু একটা ব্যবস্থা করে দাও আমাকে। দেখ রফিক, আমি ব্যবসা বন্ধ করব না। এই ব্যবসা করে মানুষদের উপকার হচ্ছে, আমি কারোর ক্ষতি করতে চাই না। তোর একটা সাহায্য করতে পারি শুধু, তুই যদি আমার সাথে কাজ করবি বলিস তাহলে সেটা করতে পারিস। এবার তুই বল কি করবি? আচ্ছা আচ্ছা, আমি তাই করব। আমি খুব সৎভাবে কাজ করব। বাড়িতে বউ আছে, ওর মুখ চেয়ে তো কিছু করতে হবে। গরিব মানুষদের আর খারাপ চোখে দেখবো না। এই তো দুজনেরই ফয়সাল্লা হয়ে গেল, তাহলে এরপর এই ব্যবসায় আর কারোর ক্ষতি হবে না। আর রফিক, আমি তোকে বলছি, এরপর যদি কোনো উল্টো পাল্টা কাজ করতে দেখি তাহলে কিন্তু আমি তোর সাথে কোথাও যাব না, হাতে পায়ে ধরলেও যাব না। আমি আর কিচ্ছু করবো না, কথা দিচ্ছি। আমি আবার ভালো হয়ে মানুষ হয়ে থাকবো বাবু।